নমস্কার। ভূগোলের আরও একটি নতুন এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ভারতের পর্বতমালা এবং তার মালভূমি সমূহ সম্পর্কে। মোট ৮০ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে, সেগুলোকে মাথার মধ্যে রাখবে। এইগুলো আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে, বিশেষ করে ডাব্লিউবিপি এবং পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালো করে দেখো এবং দরকার পড়লে তোমরা যেগুলো জানো না সেগুলোকে খাতায় নোট করেও রাখতে পারো। ঠিক আছে? তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন হলো, হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বতের উদাহরণ? তো হিমালয় পর্বতমালা আমরা অনেকেই জানি, এটা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করলাম। তো নবীন ভঙ্গিল পর্বতমালা। ঠিক আছে? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো, দেখো, যদি ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যদি ভারতের টোটাল সীমানার মধ্যে দেখা হয় তাহলে গডউইন অস্টিন। ঠিক আছে? কিন্তু এই যে গডউইন অস্টিনটা না, পিওকের মধ্যে অবস্থিত। পিওকে মানে কি? এই যে কাশ্মীর, এই কাশ্মীরের যে অংশটা পাকিস্তান দ্বারা অধিকৃত রয়েছে, সেই অংশটাকে বলা হয় পাক অকুপায়েড কাশ্মীর। ঠিক আছে? তো পিওকে এখানে অবস্থিত হচ্ছে এই গডউইন অস্টিন। ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে সেই কারণে এই কেটুকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় না। এর পরিবর্তে আমরা সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘাকে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে মান্যতা দিয়ে থাকি। ঠিক আছে? কথাটাকে মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হলো, গডউইন অস্টিন বা K2 শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এটা অবশ্যই কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এই কারাকোরাম রেঞ্জ ট্রান্স হিমালয়ে অবস্থিত, মনে রেখো। ভারতের সীমানার মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সীমানার মধ্যে বলতে বলা হচ্ছে যে আমাদের যে সমস্ত অঞ্চলটা ভারতবর্ষের মধ্যে যে অঞ্চলটা ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত, সেই অঞ্চলের মধ্যে যদি বলা হয় তাহলে আমাদের ভারতবর্ষের সবথেকে সর্বোচ্চ শৃঙ্গ তোমরা কি বলবে? কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, হিমালয় পর্বতমালার উৎপত্তি কোন যুগে হয়েছিল বলে মনে করা হয়? তো হিমালয় পর্বতমালার উৎপত্তি হয়েছিল টারশিয়ারি যুগে। এগুলোকে বলা হয় জিওলজিক্যাল এরা। ঠিক আছে? এই বিভিন্ন এরাতে বিভিন্ন রকমের সব বৈশিষ্ট্য রয়েছে। তো এই যে হিমালয় পর্বতমালার যে উত্থান, 33 মহাসাগর ছিল যেখানে, সেখানেই তো মানে সেখানেই ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের একটা সংঘর্ষ হয় এবং সেই 33 মহাসাগরের যে পলি, সেটা উত্থিত হয়ে আজকে হিমালয় পর্বতমালা সৃষ্টি করেছে। বলা হয়, মনে করা হয় যে এই প্লেট দুটির ঘর্ষণ এখনও চলছে এবং যে হিমালয় পর্বতমালার যে উচ্চতা, সেটা এখনও কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতে চলেছে। ঠিক আছে? তো দেখো, এখানে উত্তরটা কি হলো তাহলে? টারশিয়ারি যুগ। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সাগরের পলি সঞ্চিত হয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে? তো 33 সাগরের যে পলি, সেটা উত্থিত হয়ে বা সঞ্চিত হয়ে তোমার হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের নবীনতম বা সর্বদক্ষিণের পর্বতশ্রেণী কোনটি? হিমালয়ের নবীনতম বা সবথেকে শেষে যে যে শ্রেণীটা উত্থিত হয়েছে সেটা হলো শিবালিক। ঠিক আছে? শিবালিক। শিবালিক কোথায়? দেখো, প্রথমে হচ্ছে হিমাদ্রি, হিমাচল, তারপর হচ্ছে শিবালিক। ঠিক আছে? আর সবার উপরে কি রয়েছে? সবার উপরে রয়েছে ট্রান্স হিমালয়। পরবর্তী দেখো, শিবালিক এবং হিমালয়ের মধ্যবর্তী লম্বালম্বি যে উপত্যকাগুলিকে কি বলা হয়? যে আমি যে বললাম না যে হিমাদ্রি, হিমাচল আর শিবালিক, এই যে হিমাচল আর শিবালিক, মানে হিমাচল আর শিবালিকের মাঝখানে যে গ্যাপটা, এখানে অনেক কি বলবো, ছোট ছোট গর্ত, হ্রদের মতো দেখা যায়, মানে নদীর জল এসে জমা হয়ে যায়, সেইগুলোকে বলা হয় যে ইয়েগুলোকে বলা হয়, উপত্যকাগুলোকে কি বলা হয়? দুন বলা হয়। কি বলা হয়? দুন বলা হয়। তোমরা দেহরাদুনের নাম শুনেছ, সেই রকমই দুন। ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো
আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত তোমার একটা কি বলবো, প্রথমে একটা ভঙ্গিল পর্বতই ছিল, কিন্তু পরবর্তীকালে এটা ক্ষয় হয়ে 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 এটা কি হয়েছে, ক্ষয়জাত পর্বতে বা রেসিডুয়াল মাউন্টেনে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে কি, দেখো এখানে বলেছে 11 নম্বর প্রশ্নতে বলেছে আরাবল্লী পর্বত বর্তমানে কি ধরনের পর্বত, এটা একটা ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, বর্তমানে এটা একটা ক্ষয়জাত পর্বত। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হলো, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হলো গুরু শিখর শৃঙ্গটি কোথায় অবস্থিত? গুরু শিখর শৃঙ্গটি অবস্থিত মাউন্ট আবুতে। ঠিক আছে, মাউন্ট আবুতে গুরু শিখর শৃঙ্গটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিন্ধ্য পর্বত কোন ধরনের পর্বতের উদাহরণ? বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, এইগুলো হচ্ছে কি ধরনের পর্বত? এগুলো হচ্ছে ব্লক মাউন্টেন, স্তূপ পর্বতের উদাহরণ। ঠিক আছে, এই স্তূপ পর্বত কী করে তৈরি হয়? ধরো একটা শিলাখণ্ড রয়েছে, এটা ধরো ভেঙে গেল ভূমিকম্পের ফলে, ভূমিকম্পের ফলে যখন ভেঙে যায় তখন ধরো এই যে এই অংশটা কি হলো, নিচে নেমে গিয়ে, এই যে এই অংশটা, এটা নিচে নেমে গিয়ে কি হলো, এই দিকে একটু চলে এলো, মানে তোমাকে যদি দেখায় এরকমভাবে হয়ে গেল, ধরো এরকম হয়ে গেল। তো এই যে তোমার এই যে এই অংশটা উপত্যকাতে পরিণত হয়ে গেল একটা, এটাকে গ্রস্ত উপত্যকা বলা হয়। আর এই সাইডে যে দুটো উঁচু হয়ে থেকে গেল, এইগুলোকে বলা হয় ব্লক মাউন্টেন। ঠিক আছে, বোঝা গেল? তারপর সাতপুরা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? সাতপুরা পর্বতশ্রেণী দেখো, সাতপুরা আমি একটু বলে দিই। দেখো, প্রথমে ভারতে আমি এটাকে একটু ব্লক ডায়াগ্রামের আকারে লিখলাম। ভারতের এটা হচ্ছে উত্তর দিক, হ্যাঁ, এটা গুজরাট এই সাইডটা পশ্চিম দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। ঠিক আছে, তো ভারতের মধ্যপ্রদেশ এই অঞ্চল জুড়ে মানে এরকম জায়গা করে কি রয়েছে, বিন্ধ্য পর্বত। তার ঠিক নিচেই রয়েছে কি, সাতপুরা পর্বত। এই সাতপুরা আর বিন্ধ্যর মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী, আর ঠিক এই সাতপুরার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে তাপ্তি নদী। তাহলে যদি বলা হয় যে সাতপুরা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত, তো তোমরা বলবে যে নর্মদা নদী আর কি নদী, এটা তাপ্তি নদী, এই দুটি নদীর মাঝখানে অবস্থিত সাতপুরা নদী, মনে থাকবে। তাহলে উত্তরটা হয়ে গেল কি, উত্তরটা হয়ে গেল অপশন এ, অর্থাৎ নর্মদা এবং তাপ্তি নদীর মাঝখানে রয়েছে কি, তোমার সাতপুরা পর্বত। পরবর্তী প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি যেখান থেকে নর্মদা নদীর উৎপন্ন হয়েছে? দেখো, মহাকাল পর্বত কোথায় আছে? সাতপুরারই একটা পর্বত। ঠিক আছে, এই সাতপুরার মহাকাল পর্বতের একটা শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। সেই অমরকণ্টক থেকে সৃষ্টি হচ্ছে কি, অমরকণ্টক থেকে সৃষ্টি হয়েছে নর্মদা নদী। ঠিক আছে, তো এখান থেকে মনে রেখো সোন নদীও উৎপন্ন হয়েছে অমরকণ্টক থেকে। তারপর পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। ঠিক আছে, আর পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি। দেখো, পরের প্রশ্নটা এটাই বলেছে, পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি? তো কি বললাম, মলয়াদ্রি। ঠিক আছে, তারপর দেখো, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে? নীলগিরি পর্বতে। মানে পশ্চিমঘাট এই পূর্বঘাট কোথায় এসে মিলিত হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় নীলগিরি পর্বত। ঠিক আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ঠিক আছে, ওটাই হচ্ছে দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি শৃঙ্গটি কোন পর্বতমালায় অবস্থিত? এই আনাইমালাই পর্বতেই অবস্থিত আনাইমুদি পর্বত শৃঙ্গটি। ঠিক আছে, তারপর দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা-বেতা। অপশন বি, দোদা-বেতা। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম পর্বতমালা কোনটি? ভারতের দক্ষিণতম পর্বতমালা হলো কার্ডামাম বা এলাইচি পাহাড়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকচুয়ালি জিন্দাগাদা, কিন্তু আমাদের যে এনসিআরটি সেখানে এই জিন্দাগাদাটা দেওয়া নেই, সেই কারণে আমাদের ওখানে কী লেখা আছে, মহেন্দ্রগিরি। তো অনেক সময় অনেক পরীক্ষাতে জিন্দাগাদা অপশানে থাকে না, তার পরিবর্তে মহেন্দ্রগিরি থাকে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মহেন্দ্রগিরিটা কি দেবে,
যদি চিন্তাগাতা না থাকে সেক্ষেত্রে মহেন্দ্রগিরি দেবে, কিন্তু যদি চিন্তাগাতা থাকে তাহলে অবশ্যই এটাকেই অ্যান্সার মারবে। ঠিক আছে, তারপরে দেখো মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই। ঠিক আছে, ওই পশ্চিমঘাট পর্বতমালারই সব এইগুলো। গারো খাসি জয়ন্তী পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো মেঘালয় রাজ্যের অবস্থিত হচ্ছে গারো খাসি জয়ন্তী পাহাড়। ঠিক আছে, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো শিলং পিক। ঠিক আছে, এই যে নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? দেখো পরের প্রশ্নতেই রয়েছে, সেটা হচ্ছে কি নকরেক, মনে থাকবে। তারপর ব্লু মাউন্টেন বা ফাউংপুই কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? তো এটা হচ্ছে মিজোরাম রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে মাউন্ট সারামাটি। পরবর্তী প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ। কোন মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? কোন মালভূমিকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। দাক্ষিণাত্য মালভূমি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? দাক্ষিণাত্য মালভূমি সাধারণত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত এবং এই ব্যাসল্ট শিলা হয় কালো। ঠিক আছে, এই ব্যাসল্ট শিলা থেকে যে মাটি তৈরি হয় সেটাও আসলে কালো মাটি তৈরি হয়, আর এই কালো মাটিরই অপর নাম হচ্ছে রেগুর। আর এই রেগুর মাটিতে সবথেকে ভালো তুলা চাষ হয়। ঠিক আছে, সেই কারণে এই দক্ষিণ দিকে বিশেষ করে মহারাষ্ট্র গুজরাট অঞ্চলটাতে প্রচুর পরিমাণে তুলা উৎপাদন হয়। সেই কারণে ভারতবর্ষে যে আহমেদাবাদ শহরটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কেন না ওখানে সবথেকে বেশি সুতি কার্পাস বস্ত্র বয়ন শিল্প ভালোভাবে প্রসিদ্ধি লাভ করেছে। দক্ষিণ ভারতের লাভাগঠিত মালভূমি অঞ্চল কি নামে পরিচিত? দক্ষিণ ভারতের লাভাগঠিত মালভূমি অঞ্চল ডেকান ট্র্যাপ নামে পরিচিত। ঠিক আছে, মেঘালয় মালভূমি গঠনগতভাবে ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশের বর্ধিত রূপ? মেঘালয় মালভূমি গঠনগতভাবে উপদ্বীপীয় মালভূমির একটি বর্ধিত রূপ। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমিকে কোন ফাটল বা গ্যাপ বিচ্ছিন্ন করেছে? তো অবশ্যই মনে রাখবে মালদা গ্যাপ। ঠিক আছে, মানে এদিকে তোমার চলে এলো দেখো বিন্ধ্য পর্বত, মাঝখানে দেখো ওই পশ্চিমবঙ্গ এসব আছে, মালদা আছে, তো তারপর আবার দেখো ওইদিকে শুরু হয়ে গেছে কি মেঘালয় মালভূমির গারো খাসি জয়ন্তী। তো এই যে এই গ্যাপটাকে এটাকে মালদা গ্যাপ মনে করা হয়। ঠিক আছে, এইদিকে কি আছে, রাজমহল পাহাড় আছে, ওই তোমার একদম ছোটনাগপুর মালভূমি, রাজমহল পাহাড়, এগুলো সব এইগুলো সব একটা আর এখানে মাঝখানে একটা ফাটল রয়েছে, ফাটল নয় বলতে পারো একটা নিচু জায়গা রয়েছে। তারপর আবার ওদিকে শুরু হয়ে যাচ্ছে মেঘালয় মালভূমি, মেঘালয় যে সমস্ত মালভূমিগুলো গারো খাসি জয়ন্তী এসবগুলো শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর অযোধ্যা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? অযোধ্যা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে অবস্থিত। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে রয়েছে কি অযোধ্যা পাহাড়। গোর্গাবুরু কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? গোর্গাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, মনে রেখো স্যাডেল পিক। ঠিক আছে, লাক্ষাদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লাক্ষাদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট নারচো। মাউন্ট নারচো খুব ইম্পর্টেন্ট কিন্তু, মনে রেখো সব। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। ঠিক আছে, লাদাখ মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি, মানে সব থেকে উঁচুতে যে মালভূমি আর কি। নাথুলা পাস, জেলেবলা পাস এগুলো সব কোথায় আছে? নাথুলা জেলেবলা হচ্ছে সিকিমে। নাথুলা এবং জেলেবলা দেখো পরেরটাতে রয়েছে। জেলেবলা পাস কোন দুটি স্থানকে যুক্ত করেছে? তো জেলেবলা পাস শ্রীনগর থেকে লেকে সরি এটা জেলেবলা নয়, এটা জজিলা পাস। জজিলা পাস দেখো শ্রীনগর থেকে লেকে কানেক্ট করেছে, তাই দেখি জেলেবলা তো শ্রীনগরের ওইদিকে নেই। জেলেবলা কোথায় আছে? নাথুলা আর জেলেবলা মনে রাখবে কোথায় আছে, সিকিমে আছে। ঠিক আছে, আর জজিলা পাস এটা আছে তোমার জম্মু কাশ্মীরে। ঠিক আছে, তো কাকে কাকে যুক্ত করেছে? শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে জজিলা পাস। বানিহাল পাস, দেখো বানিহাল পাস কোথায় অবস্থিত? দেখো বানিহাল পাস রয়েছে তোমার জম্মু কাশ্মীর পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত হচ্ছে কি বানিহাল পাস।
ঠিক আছে। তারপর জহর টানেল কোন গিরিপথের নিচ দিয়ে রয়েছে? এটা একটা টানেল, মানে একটা ফুটো বলতে পারো, যে দিক দিয়ে তোমার গাড়ি বা রাস্তা সড়ক পথ রয়েছে আর কি। সেই জহর টানেলটা কোথায় রয়েছে, কোন পাশ দিয়ে রয়েছে, কোন গিরিপথের নিচ দিয়ে গিয়েছে? বানিহাল পাসের নিচ দিয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর শিবকিলা পাস, শিবকিলা পাস, এই শিবকিলা পাস তোমরা নদ নদীতে তোমরা শুনেছ যে এই শিবকিলা পাস দিয়েই সিন্ধু নদী আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল। তো এই শিবকিলা পাস ভারতের কোন রাজ্যকে তিব্বতের সাথে যুক্ত করেছে? হিমাচল প্রদেশের যে রাজ্য সেটাকে কি করেছে? তিব্বতের সাথে যুক্ত করেছে, ঠিক আছে। তারপর রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত? রোটাং পাস হিমালয় রাজ্য হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। লিপু লেক গিরিপথটি কোথায় অবস্থিত? লিপু, মানা, নীতি, মনে রাখবে লিপু, মানা, নীতি, এই তিনটেই কোথায় আছে? উত্তরাখণ্ডে, ঠিক আছে। এবং এখানে লিখে দিয়েছে দেখো, কৈলাস মানস সরোবরের যাত্রায় এটা ব্যবহৃত হয়। অর্থাৎ কেউ যদি কৈলাস দর্শন করতে চায়, কৈলাস মানস সরোবরের যাত্রা করতে চায়, তাহলে তাকে এই লিপু লেকের মধ্যে দিয়েই তাকে যেতে হবে, ঠিক আছে। পরবর্তী দেখো, বোমডিলা পাস কোন রাজ্যে অবস্থিত? বোমডিলা পাস অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, থালঘাট, থালঘাট কোথায় অবস্থিত? থালঘাট আছে মুম্বাই এবং নাসিক। দেখো তোমরা মনে রাখবে এইভাবে, আমি এইভাবে মনে রাখি, মুখ এবং নাকের মাঝখানে মনে রাখবে থালা আছে, ঠিক আছে। মুখ এবং নাকের মাঝখানে থালা আছে, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। ভোরঘাট গিরিপথ কোন দুটি শহরকে যুক্ত করেছে? ভোরঘাট গিরিপথটা দেখো, আমরা পূর্ব দিকে মুখ করে ভোরবেলাতে কোন দিকে মুখ করি? পূর্ব দিকে মুখ করি। তো ভোরবেলা ভোরঘাট, পূর্ব দিকে মানে হচ্ছে পুনে, মুখ মানে হচ্ছে মুম্বাই, ঠিক আছে। এইভাবে তোমরা মাথায় মনে রাখবে। পালঘাট, পালগ্যাপ কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে? পালঘাট আছে কোন দুটি? খুব সহজ, কেরালা এবং তামিলনাড়ুর মাঝখানে রয়েছে কি? পালঘাট। এবং এটা নীলগিরি এবং আনাইমালাই পর্বতের মাঝখানে অবস্থিত, নীলগিরি এবং আনাইমালাই পর্বতের মাঝখানে অবস্থিত। এবং কোন দুটি রাজ্যকে যোগ করেছে? মনে রাখবে কেরালা এবং তামিলনাড়ুকে যোগ করেছে। পরবর্তী প্রশ্ন, সেনকোট্টা গ্যাপ কোন দুটি স্থানকে যুক্ত করেছে? সেনকোট্টা গ্যাপ মাদুরাই ও তিরুবনন্তপুরম এই দুটি স্থানকে যুক্ত করেছে, মাদুরাই এবং তিরুবনন্তপুরমকে যুক্ত করেছে কে? সেনকোট্টা গ্যাপ। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন, যেটা কোথায় আছে? কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এর লেন্থ কত? 76 কিলোমিটার। জেমু হিমবাহ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিমে অবস্থিত। এটা তিস্তা নদীর উৎসও বটে, খুব ইম্পর্ট্যান্ট। গাড়োয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গাড়োয়াল হিমালয় যেটা উত্তরাখণ্ডে পাই আমরা, সেখানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী। কোন দেবী? নন্দা দেবী হচ্ছে গাড়োয়াল হিমালয় বা উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। তারপর পীরপাঞ্জল পর্বতশ্রেণী হিমালয়ের কোন অংশের অন্তর্গত? পীরপাঞ্জল হিমালয়ের হিমাচল যে ইয়েটা তার হচ্ছে, সেখানে অবস্থিত এই পীরপাঞ্জল। তোমাদের আগেই দেখিয়েছি, প্রথমে হিমাদ্রি, হিমাচল, শিবালিক, আর উপরে আছে কি? ট্রান্স হিমালয়। তো এই হিমাচলের মধ্যে রয়েছে কি? পীরপাঞ্জলটা, ঠিক আছে। কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? জাসকার এবং পীরপাঞ্জল। জাসকার এবং পীরপাঞ্জলের মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা, খুব ইম্পর্টেন্ট। বিখ্যাত হিল স্টেশন সিমলা কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিমলা হিল স্টেশনটা কোথায়, কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? ধৌলিধর, ঠিক আছে, ঠিক আছে। কেউ ধৌলিধরও বলে, ধৌলাধরও বলে, যে যেমনটা বলবে। কারেওয়া, কারেওয়া নামক বিশেষ ধরনের হিমবাহ সঞ্চিত মৃত্তিকা কোথায় দেখা যায়? এটা একটা মৃত্তিকার নাম, কারেওয়া নামক একটা মৃত্তিকা, যা জাফরান চাষের জন্য খুব বিখ্যাত। সেই কারেওয়া মৃত্তিকাটা কোথায় পাওয়া যায়? কাশ্মীর উপত্যকাতে পাওয়া যায়। সেই জন্য কাশ্মীর উপত্যকাতে খুব বেশি পরিমাণে জাফরান চাষ হয়, ঠিক আছে। তারপর দেখো, মালব মালভূমি কোন দুটি পর্বতের মাঝখানে অবস্থিত? আরাবল্লী এবং বিন্দু পর্বতের মাঝখানে আছে মালব মালভূমি, ঠিক আছে। তোমাদের এইগুলো কাজ কি, তোমরা পজিশনটাকে না লোকেট করে নাও, তাহলে পরে তোমাদের মাথার মধ্যে ওটা আরও বেশি দিন ধরে থাকবে, আরও ভালোভাবে থাকবে। তারপর ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড হলো আমাদের ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, ঠিক আছে। নারকোন্ডাম
এটি কি ধরনের একটি আগ্নেয়গিরি? নারকন্ডাম হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি, ঠিক আছে, ডরম্যাট। দণ্ডকারণ্য মালভূমি ভারতের কোন রাজ্যে প্রধানত বিস্তৃত? দণ্ডকারণ্য মালভূমি মেনলিভাবে ছত্তিশগড়ে আছে আর উড়িষ্যাতে আছে দণ্ডকারণ্য। বাগেলখণ্ড মালভূমি কোথায় অবস্থিত? বাগেলখণ্ড মালভূমি অবস্থিত মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে, ঠিক আছে। তারপর মহাকাল পর্বত থেকে উৎপন্ন দুটি প্রধান নদী কি কি? মহাকাল পর্বত থেকে উৎপন্ন দুটি প্রধান নদী হলো, দেখো মহাকাল পর্বতের আমি তোমাদের বলেছিলাম যে মহাকাল পর্বতের অমরকণ্টক, সেখান থেকে সোনও বেরোচ্ছে আর নর্মদা বেরোচ্ছে। তো তোমাদের এটার উত্তর কী হয়ে যাবে? সোন এবং নর্মদা, অপশন বি। রাজমহল পাহাড় কোথায় অবস্থিত? রাজমহল পাহাড় অ্যাকচুয়ালি আছে কোথায়? ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা অঞ্চলে এবং কিছুটা সে ওই যে মালদার বর্ডার পর্যন্ত সেটা দেখা যায় আর কি, বুঝতে পারলে তো? ওর যে বিস্তারটা সেটা রয়েছে। এই রাজমহল পাহাড়ের পাস করেই ক্রস করার পরই আমাদের গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সেটা ভাগীরথী হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর বাকি যে মেন স্ট্রিমটা, আসল যে স্রোতটা, সেটা পশ্চিমবঙ্গকে ক্রস করে বাংলাদেশে ঢুকে সেখানে পদ্মা নাম নিয়ে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে মিশেছে। এবং মনে রেখো গঙ্গা এবং ব্রহ্মপুত্র যে বদ্বীপ অঞ্চলটা, সেটা পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ অঞ্চল, ঠিক আছে। তারপর মিকির পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিকির পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিকির পাহাড় ভারতের আসাম রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে? আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে শুষ্ক ও অর্ধশুষ্ক সমভূমি অঞ্চল কী নামে পরিচিত? আরাবল্লী পর্বতের পশ্চিম দিকের শুষ্ক ও অর্ধশুষ্ক সমভূমি অঞ্চল কী নামে পরিচিত? রোহি নামে পরিচিত। কী নামে পরিচিত? রোহি নামে পরিচিত। এটা রাজস্থানে বাগারও বলা হয় এটাকে, ঠিক আছে। তারপর লুনি নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? লুনি নদী আরাবল্লী থেকে উৎপন্ন হয়েছে এবং মনে রেখো এই লুনি হচ্ছে এমন একটা নদী যেটা মাঝপথে গিয়ে ভ্যানিশ হয়ে যায় এক প্রকারে, ওই কাচ্ছের রন, এই কাচ্ছের রনের মধ্যে গিয়ে ইয়ে হয়ে যায়। তাই লুনি হচ্ছে একটা ভারতবর্ষের অন্তর্বাহিনী নদী, ঠিক আছে, অন্তর্বাহিনী নদী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পালনি হিল বা পালনি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে পালনি পাহাড় অবস্থিত। তারপর বিখ্যাত হিল স্টেশন কোদাইকানাল কোন পাহাড়ে অবস্থিত? এই পালনি পাহাড়ে অবস্থিত কোদাইকানাল হিল স্টেশন, ঠিক আছে। তারপর পুরোঘাট পর্বতের অন্তর্ভুক্ত জাভেদি এবং সেভারয় পূর্বঘাট পর্বতমালার অন্তর্গত জাভেদি এবং সেভারয় পাহাড় কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে এটা তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। তারপর পুরোঘাট পর্বতের নাল্লামালা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এটা মনে রেখো এটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বর্ডারে অবস্থিত, নাল্লামালা পর্বতমালা। মাউন্ট হেরিয়েট যার নাম পরিবর্তন করে মাউন্ট মণিপুর রাখা হয়েছে, সেটি কোথায় অবস্থিত? এই মাউন্ট হেরিয়েট এটা অ্যাকচুয়ালি অবস্থিত ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেটা এখন বর্তমানে মাউন্ট মণিপুর রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি বা মৌসিনরাম কেন বিখ্যাত? কারণ এখানে ভারতবর্ষের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে উত্তরটা কী হবে? ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হওয়ার জন্য এটা বিখ্যাত, চেরাপুঞ্জি এবং মৌসিনরাম। কারাকোরাম রেঞ্জের দীর্ঘতম হিমবাহ কোনটি? কারাকোরাম রেঞ্জের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন এবং সিয়াচেনের দৈর্ঘ্য কত? 76 কিলোমিটার এটি দৈর্ঘ্য, ঠিক আছে। তারপর শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি পাথর বালি পূর্ণ সছিদ্র অঞ্চলকে কি বলা হয়? শিবালিকের পাদদেশে নুড়ি পাথর বালি পূর্ণ সছিদ্র অঞ্চলকে বলা হয় ভাবার, ঠিক আছে। এখানে নদী যখন এসে পৌঁছায় তখন তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকে, উপর থেকে দেখে মনে হয় কোনো নদী নেই, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়? এই অঞ্চলটাকে কি বলা হয়? ভাবর বলা হয়, ঠিক আছে। তো বেশ, এই ছিল আমাদের 80টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো এতদিন পর্যন্ত পরীক্ষার যে লেভেল বা হার্ডনেস দেখেছিলে সেরকমটা কিন্তু আর হবে বলে তোমরা আশা করো না। আমি বলবো যে খারাপটার জন্যই প্রস্তুত থাকো। এটাই নিজেকে মনে করো যে হ্যাঁ কোশ্চেন হার্ড হতে চলেছে,
আর সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করো। দেখো যেটা কোশ্চেন এসেছে সেগুলোকে তো জানতেই হবে, এক্সট্রা যেগুলো জানো না সেগুলোকেও জানতে হবে। তাই লড়াই করার জন্য কষ্ট করার সময় কিন্তু চলে এসেছে। এটাই সেই সময় যখন তোমাকে জীবনে একবার যেখানে কষ্ট করতে হয় না, সেই সময়টা হলো ঠিক এই সময়টা। এখন এই টাইমে কষ্ট করো, সারাটা জীবন খুব ভালো থাকবে। তাই আমি বলছি বারবার যে এখানে যা যা করানো হচ্ছে খুব ভালোভাবে দেখো, করো এবং নিজেরা বাড়িতে খুব ভালোভাবে পরিশ্রম করো, যাতে করে আগামী দিনটা তোমাদের খুব উজ্জ্বল হয়। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।